আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচ্য বিষয় হ্রদের অঙ্ক। হ্রদের অঙ্ক নিয়ে কি কি টাইপের অঙ্ক আসে সব বিষয়ে তোমাদের একটা বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব, যেখান থেকে একটা সৃজনশীল কমন পড়বে ইনশাআল্লাহ। তো আমাদের হ্রদের অঙ্কগুলোতে আসলে বুদবুদের অঙ্ক বলা যায়। আমরা বলি যে এরকম একটা বুদবুদ, এটার নাম দিলাম, এটার নাম হলো একটা বুদবুদ। এই বুদবুদ এইচ গভীরতা থেকে নিচ থেকে উপরের দিকে উঠতে থাকবে। তোমরা জানো কোনো কিছু যখন নিচে প্রবেশ করবে তখন এর চাপের পরিমাণ বেশি হয়। কেন? কারণ পানি একে চাপ দিবে, পানিকে আবার বায়ু চাপ দেয়, এই কারণে এর আকার ছোট হয়ে যায়। এবং এটি যখন বড় উপরের দিকে আসবে তখন উপরে তলে শুধুমাত্র বায়ুর চাপ থাকে, কোনো পানির চাপ থাকে না, তখন চাপ কম হয়, এর আকারও বেড়ে যায়। ঠিক আছে, তো আমরা এই বুদবুদের অঙ্কগুলো খুব সহজে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়েই কিন্তু আজকের লেকচার। এই লেকচার গুলো থেকে আমরা জানতে পারবো যে বুদবুদের অঙ্ক দুই টাইপের অঙ্ক হয়। একটা হলো যদি তাপমাত্রা ধ্রুবক হয়, আর একটা হলো যদি তাপমাত্রা পরিবর্তন হয়। তাপমাত্রা ধ্রুবক হয় এই কথার অর্থ হলো যে গভীরতায় যে তাপমাত্রা উপরিতলেও সেম তাপমাত্রা। আসলে কিন্তু এটা বাস্তবে সঠিক না, তবে পরীক্ষা হলে বলে দেওয়া থাকবে যদি তাপমাত্রা ধ্রুবক হয় তাহলে কত গভীরতা থেকে এই ছোট বুদবুদটি উঠতেছিল। ঠিক আছে, তাহলে তখন আমাদের যে সূত্রটা কাজে লাগতে হবে সেটা হলো আমরা বলবো তখন P1V1 সমান P2V2। কখন এটা প্রযোজ্য বলতো? যখন তাপমাত্রা ধ্রুবক থাকবে তখন প্রযোজ্য। আর যদি তাপমাত্রা ভিন্ন হয়, আসলে বাস্তবে তাপমাত্রা ভিন্নই হয়। আমরা দেখি নদী নালাতে উপরে পানি অনেক গরম থাকে, নিচে ঠান্ডা থাকে। তো সেই ক্ষেত্রে তাপমাত্রার যদি পরিবর্তন হয়, মানে গভীরতায় এক তাপমাত্রা এবং উপরিতলে আর এক তাপমাত্রা যদি আলাদা আলাদা তাপমাত্রা হয় তাহলে কিন্তু সূত্রটা একটু চেঞ্জ হয়ে যাবে। তখন সূত্রটা হয়ে যাবে P1V1 ডিভাইডেড T1 সমান P2V2 ডিভাইডেড T2। এবং তোমরা জানো যেহেতু বড় হাতের টি লিখেছি তাহলে এই টিটা অবশ্যই কেলভিন স্কেলে রাখতে হবে। সেলসিয়াস থেকে কেলভিনের নিয়মটা কি? 273 যোগ দিতে হয় শুধুমাত্র। ওকে, এবং আমরা একটু শর্টকাট মেথডে শিখি। আমার নিয়মে যদি শিখতে চাও তাহলে আমি এভাবে বলি যে গভীরতার ভেরিয়েবল গুলোকে আমরা 1 ধরবো এবং উপরিতলের ভেরিয়েবল গুলোকে আমি 2 ধরবো। এই গভীরতার ভেরিয়েবল গুলোকে 1 ধরলাম বলতে কি বুঝাইছি? মানে বুঝাইছি হলো যে যদি আমি পি বলি, গভীরতা পি, তাহলে P1 বলবো। যদি আয়তন বলি তাহলে V1 বলবো। যদি তাপমাত্রা বলি তাহলে T1 বলবো। ঠিক একইভাবে যদি উপরিতলের চাপ বলি তাহলে P2 বলবো। উপরিতলের আয়তন বললে V2 বলবো। মানে ভেরিয়েবল মানে চলক গুলোকে নাম ভাবে প্রকাশ করব। ঠিক আছে, ওকে। তো আমরা এখন দেখি যে এই অঙ্কগুলো কিভাবে করা যায়। মনে করো তুমি উদ্দীপকটা দেখতে পাচ্ছ হ্রদের অঙ্ক। তাহলে উদ্দীপক যদি হ্রদের অঙ্ক হয় এভাবেই পড়ো তাহলে ভালো বুঝবা। উদ্দীপক যদি হ্রদের অঙ্ক হয়, উদ্দীপকটা কিসের হবে বলো? হ্রদের অঙ্ক। তাহলে হ্রদের অঙ্ক হইলেই তুমি আমার এই নিয়মটাতে ফলো করবা। ঠিক আছে, এই নিয়মটা কি হতে পারে? সেটা হলো এই গভীরতায় যে চাপটা সেই চাপটা তুমি বের করবা এবং ওই চাপ বের করার জন্য তোমাকে কাজ করতে হবে উপরিতলের চাপ নিয়ে। কেন? কারণ উপরিতলের চাপকে আমি P2 দ্বারা প্রকাশ করতে বলেছি। তাহলে P2, তাহলে P2 আসলে কি বুঝালাম বলো? P2 হলো উপরিতলের চাপ। ওকে, যদিও চিত্র দেখে বুঝতে পারতেছো তারপর লিখে দিলাম। এরপর থেকে বাংলা লিখবে না, পরীক্ষা হলে P2 সমান লিখবা। এই উপরিতলের চাপ আসলে কি? উপরিতলের চাপ হলো আসলে বায়ুর চাপ। কার চাপ বলো? উপরিতলের চাপ হলো আসলে বায়ুর চাপ। তো এই উপরিতলের চাপ যদি বায়ুর চাপ হয়, সেই বায়ুর চাপটা যদি পরীক্ষার হলে দেওয়া থাকে তাহলে ওইটাই লিখবা। যদি না দেওয়া থাকে তাহলে তুমি 10⁵ প্যাসকেল লিখবা। বোঝা গেল? যদি এটা পরীক্ষার হলে কম বেশ করে দেওয়া থাকে ওইটাই লিখবা। আর যদি একদম না দেওয়া থাকে 10⁵ লিখবা। আবার যদি এরকমও থাকে যে উদ্দীপকে দেওয়া আছে 1 ATM মানে 1 অ্যাটমসফিয়ার, তাও লেখা যাবে না, কারণ অ্যাটমসফিয়ার দিয়ে আমরা অঙ্ক করবো না, কারণ ভি এককটা লিটারে রাখবো। এই কারণে অ্যাটমকে ভেঙে তুমি এইটার পরিবর্তে এটা লিখবা 10, 13, 25 প্যাসকেল। বুঝাইতে পেরেছি? 10, 13, 25 মানে কি? 1.013 × 10⁵। তোমরা যেভাবে পড়ো আর কি, আমি বলার সময় বলি 10, 13, 25। তাহলে পরীক্ষার হলে যে মান দেওয়া থাকবে সেটাই তুমি P2 হিসেবে ব্যবহার করবা। যদি P2 না দেওয়া থাকে তাহলে মুখস্থ বিদ্যা অনুযায়ী লিখবা। খুব ইম্পর্টেন্ট বা বলা যায় যে 10⁵ লেখাই ভালো। ঠিক আছে, এটা কিন্তু লিখে ফেলবা। হ্রদের অঙ্ক দেখলে এইগুলো লিখে ফেলবা।
ভাইয়া হ্রদের অঙ্ক দেখলে আর কি কি লেখা যাবে? তাহলে হ্রদের অঙ্ক দেখলে তুমি P2 এর মানটা লিখে ফেলবা। ওকে, তারপরে লিখবা P1। P1 মানে কি? গভীরতার গুলো লিখতেছি। তাহলে P1 সমান তুমি লিখবা P2 বায়ুর চাপ প্লাস পানির চাপ। পানির চাপকে আমরা প্রকাশ করি H রো জি, যেখান থেকে এই H এর মানটা বের করতে হবে। ভাই এখানে রোটা কি? রোটা হলো ঘনত্ব। সেই ঘনত্ব কি? এই হ্রদের মধ্যে কি ছিল সেটা। যদি পানি থাকে তাহলে পানির ঘনত্ব 1000, আর জি হলো 9.8, আর H এর মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা দেখতে পেলাম যদি হ্রদের অঙ্ক হয় তাহলে কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো ডাটা লাগবে না, সরাসরি তুমি P2 ইকুয়াল বায়ুর চাপ লিখবা। যদি উদ্দীপকে দেওয়া থাকে সেটাই লিখবা, আর যদি না দেওয়া থাকে, খুব সম্ভবত থাকবে না এবার, সেই ক্ষেত্রে তুমি 10⁵ লিখবা। ঠিক আছে, ওকে, অথবা 10⁻25 লিখবা, কোনো সমস্যা নাই, যে কোনো একটা লিখলেই হবে। এখান থেকে এটা করলে এবং P1 সমান তুমি লিখে ফেলবা P2 প্লাস H রো জি। আশা করি বোঝাইতে পেরেছি। ঠিক আছে, এবার আসলে আমরা কিছু শর্ত শিখি, সেই শর্তগুলো থেকে আসবে। পরীক্ষাতে একটা হ্রদের অঙ্ক দেওয়া থাকবে, তো হ্রদের অঙ্ক দেখলেই তোমাকে আমি একটু আগেই বলেছিলাম যে হ্রদের অঙ্ক দেখলেই কোনো কথা নাই, P2 সমান 10⁵ লিখে ফেলবা। ঠিক আছে, P1 সমান আবার লিখে ফেলবা P2 প্লাস H রো জি। হ্রদের অঙ্ক দেখেছো, এইটুকু লিখে ফেলেছো। এইবার আসো যে এখন এখানে শর্ত দেওয়া থাকবে উদ্দীপকে, সেই শর্তটা নেব। বলা হলো যদি বুদবুদ উপরিতলে আসায় গভীরতার চেয়ে n গুণ হয়ে গেল। এই n এর পরিবর্তে পরীক্ষাতে সাধারণত 8 গুণ লেখা থাকে, তবে আমি n দ্বারা বুঝাইছি, তাতে করে এক অঙ্ক দিয়ে সব হয়ে যায়। তাহলে n গুণ যদি হয় তাহলে আমরা বললাম V1 সমান ছিল মনে করো V, এবং V2 সমান তাহলে কত হয়ে গেল বলো, n ইন্টু V। পরীক্ষাতে 8 লেখা থাকবে, কিন্তু 8 সম্ভবত 8 থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে 8ই দেখতে পেয়েছি। তাহলে আমি n লাগা রাখলাম, তুমি এখানে 8 লিখে দিবা। ঠিক আছে, তারপরে যেহেতু আমি বলতেছি যে এখানে কোনো শর্ত দেওয়া নাই, তাপমাত্রা পরিবর্তন হয়েছে না হয় নাই, তাহলে আমরা এভাবে ধরে নিবা, ধরি তাপমাত্রা ধ্রুবক, কারণ তাপমাত্রা দেওয়া ছিল না, দেওয়া না থাকলে এখন কি করা, তাহলে ধরি তাপমাত্রা কি আছে বলো, ধ্রুবক আছে। আর তাপমাত্রা ধ্রুবক থাকলে আমি কি সূত্র ফেলাতে বললাম, P1 V1 সমান P2 V2। তাহলে এবার আসো P1 এর পরিবর্তে বসাও, কি বসানো যায়, বসানো যায় P2 প্লাস H রো জি, এবং V1 এর পরিবর্তে একটু আগে দেখলাম শুধু V লিখলাম, P2 এর পরিবর্তে একটু পরে মান বসাবো, আগেই মান বসালে একবার হিজিবিজি হয়ে যাবে। এবং V2 পরিবর্তে তুমি লিখবা n ইন্টু V। তাহলে উভয় পাশ থেকে একটা কাজ করা যাচ্ছে, এখান থেকে V টা তুলে দেওয়া যায়, এখান থেকে V তুলে দেওয়া যায়। তাহলে আমরা পেয়ে গেলাম যে P2 প্লাস H রো জি ইকুয়াল n ইন্টু P2। এবারে শুধুমাত্র একটা ক্যালকুলেশন করো, আগেই মান বসাবা না, আগেই পণ্ডিতি করে কেউ P2 এর মান বসাবা না, ক্যালকুলেশন করতে সমস্যা হবে। তো আমরা যেহেতু H বের করবো, তাহলে H টা বাম পাশে রেখে দিলাম, আর এই P টা ওই পাশে নিয়ে গেলে n কমন যায়। তাহলে আমরা P2 কমন যায়, তাহলে P2 কমন গেলে আমরা পাইতেছি n-1। তাহলে আমরা যদি এখন H টা ফ্রি করতে চাই, তাহলে বলা যায় n-1 ইন্টু P2 ডিভাইডেড রো ইন্টু জি। দেখছো, এখন তুমি এখানে মানগুলো বসায় দিবা। এই মানগুলো কিভাবে বসাবা, যেহেতু n, এখন n এর মান যদি মনে করো, n এর মান আমি বলে দিয়েছি যে আয়তন উপরে এসে 8 গুণ হয়ে যায়, তুমি তখন n এর পরিবর্তে 8 বসাবা। এখন এটা গুরুত্বপূর্ণ একটা কথা বলি, সেটা এমসিকিউ এর জন্য কিন্তু প্রযোজ্য হতে পারে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এটা একটা আবার এমসিকিউ শর্টকাটও বের করে ফেলেছি। আরো শর্টকাট বলা যায়, যেমনটা কি মনে করো আমি এখানে n-1 রেখে দিলাম, P2 এর মান একটু আগেই বলেছি 10⁵ লিখবা, এবং রো যেহেতু পানি থাকে তাহলে এখানে লিখি হ্রদের মধ্যে তো পানি থাকবে 1000। তবে মাথায় রাখিও পরীক্ষা হলে কিন্তু এই রোর মান চেঞ্জ থেকে 1020ও থাকতে পারে, বলা থাকতে পারে যে ওই যে হ্রদটা কল্পনা করা হচ্ছে সেই হ্রদের ঘনত্ব 1020, তখন কিন্তু তুমি 1000 ব্যবহার করতে পারবা না, তখন তোমাকে 1000 বেশি ব্যবহার করতে হবে। ঠিক আছে, এবং এটা 9.8। তো আমরা এর মধ্যে আরো শর্টকাট শিখে গেলাম। তাহলে এটা যেহেতু H সমান, তাহলে H সমান বলা যায় যে n-1 এইটুকু ক্যালকুলেশন করে 10⁵ ডিভাইড এত, এইটা ক্যালকুলেশন করে আবার পাওয়া যায় 10.2। বুঝতে পেরেছো, তুমি এটা এমসিকিউর জন্য শর্টকাটে ব্যবহার করতে পারো। আমি যদি বলি ভাইয়া 8 গুণ,
তাহলে 8 মাইনাস 1 মানে 8 মাইনাস 1 গুণ 10 টু দি পাওয়ার 10.2, তাহলে 7 গুণ 10.2, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 2770 7 গুণ 14, তাহলে 71.4 মিটার। বুঝাতে পেরেছি? আর যদি বলা হয় যে একটা আছে আর একটা 27 গুণ, তাহলে 27 মাইনাস 1 দিতা। বোঝা গেল? এভাবে করতে হবে। ঠিক আছে, তো আশা করি পারবা। তাহলে এরকম একটা শর্ত আমরা দেখলাম এবং পারলাম, যদি বুদবুদ উপরিতলে আসায় আয়তনের n গুণ হয়ে যায়, তাহলে সেম প্রসেসে অঙ্ক করতে হবে। তবে সেম প্রসেসে অঙ্ক করব এবং আরো টাইপ অঙ্ক আসতে পারে, সেই টাইপগুলো একটু দেখাই দিই। সেই টাইপগুলো কেমন তুমি একটু আমার সাথেই খেয়াল করো। মনে করো বলা হলো যে বুদবুদ উপরিতলে আসায়, উপরিতলে আসা, আমি এটা শর্টকাট লিখি যে উপরিতলে বুদবুদ আসায়, উপরিতলে আসায়, আসায় দ্রুত লিখি, আসায় এর ব্যাসার্ধ কি হয়েছে বলো? এর ব্যাসার্ধ n গুণ হয়ে গেছে। কয় গুণ হয়েছে? n গুণ। পরীক্ষাতে খুব সাধারণত 2 গুণ অথবা 3 গুণ থাকে, 2 গুণ আসার সম্ভাবনা অনেক বেশি। ওকে, আচ্ছা, যেহেতু বুদবুদের অঙ্ক, তাহলে বুদবুদের অঙ্ক দেখলেই আমি তোমাকে লিখতে বলেছি যে সরাসরি লিখে ফেলবা 10 টু দি পাওয়ার p2 ইকুয়াল 10 টু দি পাওয়ার 5 লিখবা, এবং p1 সমান তুমি লিখে ফেলবা যে p2 প্লাস h রো g। এই দুইটা লাইন লিখে ফেলবা বুদবুদের অঙ্ক দেখলেই। এখন এবার আর আয়তনের শর্ত দেওয়া নাই, এবার দেওয়া আছে ব্যাসার্ধের শর্ত। তাহলে v1 না লিখে এবার লিখলাম হলো r1। তাহলে r1 সমান যদি r হয়, r2 সমান বলা হইতেছে nr। কেন? কারণ এই r এর মান কিন্তু n এর মান কিন্তু চেঞ্জ থাকবে। 2 গুণ 3 গুণ, যদি 2 হয় তাহলে 2r লিখতাম, আর 3 গুণ হলে 3r লিখতাম। ওকে, এই পর্যন্ত। তবে তুমি এখন যদিও তাপমাত্রা ধ্রুবক ধরবা, তারপর অঙ্কটা করতে পারবা না, কারণ সূত্র একটা আছে P1 V1 P2 P1 V1 সমান P2 V2, কিন্তু এখানে তো ভির কোনো রাশিমালাই নাই। এই কারণে এই ব্যাসার্ধ বা ব্যাস দেওয়া থাকলে, একবারে এক কথা বলি, যেহেতু ব্যাসার্ধ নিয়ে অঙ্ক করতেছি, তাহলে ব্যাসার্ধ নিয়ে যদি অঙ্ক করতে যাই, তাহলে তোমাকে আগে আয়তনটা বের করতে হবে। তো আয়তনটা বের করার সূত্রটা কি? তাহলে আমরা এখন লিখি শর্ত বা সমাধান। তাহলে আমরা বলি যে বুদবুদ লিখে রাখি, বুদবুদ গোলকের মতো, গোলকের মতো। তাহলে বুদবুদ যদি গোলকের মতো হয়, তাহলে নিচের আয়তনের সূত্র কি দিবা? গোলকের যে আয়তন সেই সূত্র দিবা, পাই r1 কিউব দিলা। ওকে, তো এইটা গেল। এখন যদি তুমি উপরে তলের বের করতে চাও, তাহলে তুমি কি করবা? 4/3 পাই r2 দিবা, r2 তার উপর কিউব, এটাই তো নিয়ম। কিন্তু r2 এর পরিবর্তে একটু আগে লিখে দিয়েছি ওইখানে, এই যে r2 এর পরিবর্তে তুমি লিখবা n ইনটু r তার উপর কিউব। বুঝতে পেরেছি? আবার r1 ও কিন্তু লেখা যেত, কারণ আমরা একটু আগে বলেছি যে r1 সমান r ধরেছি, তাহলে r1 সমান r ও বলা যায়। তো এইখানে আসো, আমি এখন কি কাজ করব দেখো, এইখানে 2 থাকুক আর 3 থাকুক, সেই লাইনটা বের করে নিয়ে আসবো। দেখো বোঝো কিনা। 4/3 পাই, এইখানে n কিউব আগে নিয়ে আসলা ইনটু r কিউব, কারণ দেখো r এর উপরে কিউব ছিল ভাইয়া, আবার n এর উপরে কিউব ছিল। তুমি এখন একটা কাজ করো, n কিউবটা সামনে নিয়ে আসো, 4/3 পাই r কিউব নিয়ে আসো। তুমি একটা জিনিস খেয়াল করে দেখো তো, এইটুকুর সাথে এইটুকু জিনিস একবারে মিলে গেছে না? এইটুকুর সাথে এটার নাম পরিবর্তে কি বলতো? v1 না? তাহলে বলা যাচ্ছে n কিউব ইনটু v1, এর পাশে কি তাহলে v2। এই হলো শর্ত, পেয়ে গেলাম। তুমি যখন এই শর্তে আসতে পারবা, তখন আবার তুমি এই অঙ্কগুলো করতে পারবা। এখন আবার ধরি লিখতে হবে, যেহেতু তাপমাত্রা কোনো শর্ত দেওয়া নাই, তাহলে আমরা বললাম তাপমাত্রা ধ্রুবক। ধরি তাপমাত্রা ধ্রুবক, যদি ধ্রুবক না হয় তাহলে কিন্তু আরেক সূত্র হবে। ধ্রুবক না থাকলে কিছুই না, অঙ্কের কোনো সেন্স নাই, শুধুমাত্র P1 V1 ডিভাইডেড T1, T1টা লাগাইতে হবে, এটাই। মানে ক্যালকুলেশন একটু বড় হবে, এটাই। তাছাড়া নিয়ম যে চেঞ্জ হয়ে যাবে তা কিন্তু না। তাহলে এখন আমরা বলি যে ধ্রুবক হলে P1 V1 সমান P2 V2। P1 এর পরিবর্তে তোমাকে আমি লিখতে বললাম P2 প্লাস H রো G, এবং V1 এর পরিবর্তে V1টাই রেখে দিলাম। ওকে, সমান P2 ইকুয়াল V2 এর পরিবর্তে তুমি পুরোটা লেখো n কিউব ইনটু V1। ওকে, তো এবার আসো, এখান থেকে দেখো V1 আর এই পাশের V1 কেটে দেওয়া যাচ্ছে, রিল্যাক্সে কাজ করবা। তাহলে এখানে কি থাকলো? P2 প্লাস H রো G
এই পাশে থাকলো n কিউব ইন্টু p2। ওকে, এখন এইচটাকে যেহেতু ফ্রি করবা তাহলে এইচটা এই পাশে রেখে দাও, আর ও পাশে p2 দেখো কমন যায়, কমন গেলে কি থাকতেছে n কিউব মাইনাস 1। তো ঠিক আগের মতোই হয়ে গেল। যদি আমরা এখন এইচটা বের করতে চাই তাহলে তুমি এখন করবা n কিউব, n মানে ব্যাসার্ধ নিচ থেকে উপরে এসে কয় গুণ হয়েছিল সেটা, ইন্টু p2 এর মান আমরা জানি মুখস্থ 10⁵, এটা হলো রো ইন্টু জি। এবং তাহলে আরো বলা যাচ্ছে এমসিকিউ এর জন্য, এখান থেকে একবার এমসিকিউ সমাধান করা যাবে। যদি ব্যাসার্ধের শর্ত দেওয়া থাকে তাহলে আমরা এই যেটুকু জানি একটু আগে দেখাইছিলাম, p2 আর এই যে রো জি এইটাকে ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাই 10.2, তাহলে আমরা শর্টকাট দিয়েও করতে পারবো। ওকে, যদি অঙ্কগুলো এরকম হয় যে নিচের থেকে উপরে তলে আসলে এর ব্যাসার্ধ হয়ে গেছে কয় গুণ, দ্বিগুণ, মনে করো দ্বিগুণ, তাহলে দ্বিগুণের উপর কি করবা 1, এটা করলাম কিউব দিলা 10.2 লিখলাম, তাহলে হয়ে গেল আমাদের 7 গুণ 10.2, তাহলে 7 দুগুণে 14, 71.4 মিটার। ওকে, তবে আমি বারবার বলছি এইটা কখন প্রযোজ্য হলো 10.2, যখন রোর মান 1000। পরীক্ষা হলে যদি রোর মান চেঞ্জ করা থাকে তাহলে তুমি এখানে মানটা বসাই দিবে, এই শর্টকাট যাবা না, এইটুক করার দরকার নাই, তুমি এখানে মানটা বসাবা। ওকে, সেই মানটা কিভাবে বসাতে দেখো, যে 2 এর উপর কিউব দিতা, মানে 2 গুণের কথা বলছিলাম, 10⁵ লিখতা, এখানে 1000 লিখতা, আর এখানে 9.8 লিখতা। যদি 1020 দেওয়া থাকে 1020 লিখতাম। ঠিক আছে, এই হলো দ্বিতীয় টাইপ। আর একটা টাইপ আছে, এই টাইপের অঙ্ক করলেই তোমাদের ফিনিশ। ওকে, তো এবারে এখন আমরা যে করব সেটা হলো লাস্ট টাইপ। এই টাইপটা কি, যে এবার লেখায় এবার ওই সেম কাহিনী, উপরিতলে আসায় এর ব্যাস, এবার কিন্তু ব্যাস n গুণ হয়। তখন শর্তটা কি আগে বলেছিলাম, যেহেতু বুদবুদের অঙ্ক দেখেছো কোনো কথা চলবে না, p2 = 10⁵ লিখে ফেলো, অথবা পরীক্ষাতে যেটা দেওয়া থাকবে সেটা লিখবা। আর p1 সমান আমরা লিখে ফেলবো p2 প্লাস h রো জি। এবং এবার ব্যাসের কথা বলা হইতাছে, তাহলে d1 সমান d ধরলাম এবং d2 সমান বললাম nd2। এই n এর পরিবর্তে nd2 না nd, মানে nd1 অথবা d। তো এই nটা কেমন, যে নিচতল থেকে উপরিতলে আসতে কি কত গুণ ব্যাস বেড়ে গেছে এটা বোঝাবে। ওকে, তো এবারেও অঙ্কটা একটু সাইজ করে নিতে হবে কারণ ভির মান দেওয়া নাই। তবে ভির মান না দেওয়া থাকলে ওই আগের মতোই করতে হবে, যে আমরা কি জানি 4/3 পাই r কিউব মানে ব্যাসার্ধের উপর কিউব, কিন্তু এটা কি দেওয়া আছে বলো, ব্যাস। এই কারণে ব্যাসকে আমরা 2 দ্বারা ভাগ করলাম, করে কিউব করলাম, কারণ আমরা জানি ব্যাসের অর্ধেককে ব্যাসার্ধ বলে। ওকে, কারণ আমরা জানি 4/3 পাই r কিউব, ব্যাসার্ধের উপর কিউব দরকার ছিল ব্যাস, এই কারণে 2 দ্বারা ভাগ দিয়েছি। ক্লিয়ার? অর্থাৎ এটাকে আরো ভাবে করা যাচ্ছে, কারণ d1 সমান শুধু d ধরেছি, তাহলে 4/3 পাই d/2 তার উপর কিউব লিখে রাখলাম। এবং এরপরে যদি আমরা এখন v2টা করি তাহলে তুমি কি করবা, 4/3 পাই, এখানে লিখবা d2/2, কারণ ব্যাসার্ধ করে নিলাম তার উপর কিউব। এবারে আসো, আমরা এখানে 4/3 লিখেছি, এইখানে d2 এর পরিবর্তে তুমি কি লিখবে ভাই বলো, nd/2 তার উপর কিউব। ওকে, এবং এইটাকে একটু এইভাবে সাজাবা, অন্যভাবে সাজালেও হবে, তুমি যেভাবে কল্পনা করতেছো সেটা সাজালেও হবে, তবে অঙ্কটা দ্রুত হবে না, যেহেতু পরীক্ষাতে টাইম কম থাকবে, তোমার মাথা ঘুরে যাবে। এই কারণে এটা কি করবো, এখানে গুণ চিহ্ন দিলাম, এই n এর উপরে কিউব দেব, তারপরে d/2 এর উপরে কিউব রাখলাম। দেখো তো একই জিনিস কিনা, n এর উপরে কিউব ছিল, d/2 তার উপরে কিউব ছিল, যাতে শর্টকাট করতে পারি তাই। এবং n কিউবটা বাইরে নিয়ে আসলাম, কি থাকলো তাহলে বলো, 4/3 পাই d/2 এর উপর কিউব। এইটুকুর সাথে এইটুকু দেখো হুবহু মিল পড়ে গেছে, এই কারণে আমি এখানে কাটাকাটি করতে দেইনি, বুঝতে পেরেছো, না হলে কিন্তু তোমার সমস্যা হয়ে যেত। তো এবারে আসো, এটা তাহলে এই পাশে কি ছিল v2, তাহলে v2 আমরা পাইলাম n কিউব ইন্টু v1। এখন তুমি কিন্তু ভাইয়া ওই অঙ্কটা করতে পারবা। সে অঙ্কটা কিভাবে করতে হয়, তাপমাত্রা ধ্রুবক হলে যেখানে t স্থির, এটা লিখে দিই, তাপমাত্রা স্থির মানে ধ্রুবক, একই কথা। তাহলে p1 v1 সমান p2 v2, সেম প্রসেস করো। তাহলে এটা কি, এটা সূত্র আমরা জানি,
যে P2 প্লাস H রো G ইন্টু V1 সমান এখানে P2 আর V2 এর পরিবর্তে বসাতে হবে n কিউব ইন্টু V1, কারণ কেবলই বের করেছি। তো এরপর থেকে তোমার কাজটা হলো উভয় পাশ থেকে V1 তুলে দেওয়া। একটু আগে বারবার একই সূত্র করাচ্ছি। তাহলে P2 লিখলা প্লাস H রো G করলা, এইটার পাশে থাকলো কি n কিউব ইন্টু P2 থাকলো। বুঝতে পেরেছি? তো এইটা গেল। এখান থেকে আমাদের H এর মানটা বের করতে হবে। তাহলে আমরা এখন করব n কিউব মাইনাস 1 ইন্টু P2 ডিভাইডেড রো ইন্টু G। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা জিনিস খেয়াল করে দেখছো, এই n কিউব মাইনাস 1 ব্যাসার্ধের শর্তও ছিল, ব্যাসের শর্তও ছিল। তাহলে বলা যায় শুধুমাত্র আয়তনের শর্ত হলে বলা হয় n মাইনাস 1 ইন্টু P2 এরকম। আর ব্যাস অথবা ব্যাসার্ধ হলে শুধু এর উপর কিউবটা হয়। আশা করি পারবা, একটা সিকিউ কমন পাবা। এবারে আমরা করব হলো এখান থেকে কিছু প্র্যাকটিস করব, যে প্র্যাকটিসটা তোমাদের জন্য খুবই জরুরি। এবারে বোর্ড পরীক্ষায় আসা একটা সৃজনশীল তুমি খেয়াল করো, বলা হইতেছে স্থির তাপমাত্রায়। তাহলে স্থির তাপমাত্রা মানে কি? ধ্রুবক তাপমাত্রা আছে, তাহলে এখানে কোনো সন্দেহান নাই, মানে P1 V1 সমান P2 V2 এই সূত্র পড়বে, এটা আমরা বুঝতে পেরেছি। এবং বলা হইতেছে যে 5.1 লিটার একটা বেলুন, এই বেলুন এখানে মনে করো বেলুনে ধরে আছে, এই বেলুনটা নিয়ে এখানে পানি আছে, এই বেলুনটা নিয়ে কেউ ডুব দিল, তাহলে ডুব দিলে বেলুনটা উপরে যত বড় থাকবে নিচে কি তাই থাকবে না, কারণ আমরা জানি নিচে গেলে ওইটার আয়তন ছোট হয়ে যায়। এবং পরীক্ষা হলে বলেও দিয়েছে যে উপরের যে আয়তনটা সেটা হলো 5.1 লিটার। ওকে, এবং আমি তোমাকে বলেছিলাম উপরের গুলোকে 2 ধরবা, নিচের গুলোকে 1 ধরবা। তাহলে এখানে কিন্তু বলাই যায় 5.1 হলো V2 এর মান। ওকে, এবং নিচে গেলে এর আয়তন কমে হয়ে গেছে 1.1 লিটার, মানে V1 সমান 1.1 লিটার। এই পর্যন্ত বুঝেছো। এবং তোমাদের আমি বলেছিলাম যেটা সত্য, সেটা হলো যে P2 সমান তুমি লিখবা 10 টু দি পাওয়ার 5, অথবা উদ্দীপক থেকে দেখে লিখতে বলছিলাম। এবং P1 সমান আবার লিখতে বলেছি P1 সমান P2 প্লাস H রো G, এইটা। ওকে, কিন্তু কথা হলো ভাই এবার আপনি আবার ফাঁকা রাখলেন কেন? P2 সমান লিখতেছেন না কেন? কারণ এবার বলা হইতেছে ওই স্থানে বায়ুমণ্ডলের চাপ কত। তোমাকে আর ওই P2 দিয়ে বলে নাই, না দিয়ে বলছে ওইটাই বের করতে বলছে, মানে P2 টাই আমরা বের করব। বুঝাতে পেরেছি? মন থাকবে? তাহলে উদ্দীপকে পড়ে একটু দেখবা যে P2 এর মান যদি না দেওয়া থাকতো তখন আমরা 10 টু দি পাওয়ার 5 লিখতাম, অথবা না বের করতে বলতো তখন 10 টু দি পাওয়ার 5 বলতাম। যেহেতু এবার P2 টাই বের করতে বলছে, কারণ P2 এর পরিচয় আমরা বলে দিয়েছিলাম বায়ুমণ্ডলের চাপ, সেই বায়ুমণ্ডলের চাপটাই বের করতে বলেছে। তো এবার অঙ্ক করতে আসো, দেখি কি হয়। যেখানে একবার সব মান দেওয়া আছে, এইচ এর মান দেওয়া আছে, রোর মান দেওয়া আছে। রোর মান তুমি কিভাবে পাবা? কারণ রোর মান তুমি বুঝতেছো, দেখো বলা হইতেছে পানি, তাহলে পানির ঘনত্ব হলো 1000 কেজি পার মিটার কিউব, আমরা সবাই জানি। এবং জির মান 9.8। তাহলে তাপমাত্রা যেহেতু ধ্রুবক, তাহলে P1 V1 সমান P2 V2 দিয়ে তুমি অঙ্কগুলো করতে পারবা। এবং এখান থেকে আমরা এখন এই সূত্রগুলো বসাই দেবো আগের মতোই। P1 এর পরিবর্তে তুমি বসাও P2 প্লাস H রো G, এবং V1 এর জায়গায় V1 এর রেখে দাও, একটু পরে বসাই, আর P2 V2 লিখে দিলাম। এবং এখানে সব মান ধীরে ধীরে বসানো শুরু করো। P2 এর মান জানি না, H এর মান জানি, 40 গুণ 1000 গুণ 9.8 দিলাম। এইখানে এই V1 টা গুণ আকারে ছিল, আমি ওপাশে ভাগ করে দেব। তাহলে P2 এর মান মনে করো জানি না, আর V2 এর মান জানি, সেটা V2 এর মান কত? 5.1 ডিভাইডেড V1 দ্বারা ভাগ দিয়েছি 1.1। ওকে, আশা করি পারবা। এবারে আসো দেখি একটু ক্যালকুলেটর দিয়ে চাপ দেই। তাহলে 5.1 ডিভাইডেড 1.1, তাহলে ওই পাশে আমাদের চলে আসতেছে এরকম একটা রাশিমালা, যে এখানে চলে আসলো 4.63 P2। ওকে, আর এ পাশে কত আসতেছে? তাহলে P2 প্লাস 40 গুণ 9.8 গুণ 1000, তাহলে আমরা এখানে আবার পাইতেছি 392000। আশা করি পারবা। তো এখন ওই পাশ থেকে একটা বাদ দাও, তাহলে হইতেছে 3.63 P2। কেন? কারণ এই যে পাশে P2 গিয়ে মাইনাস হয়ে গেছে, আর এই পাশে পাইছি 392000। সুতরাং আমরা P2 এর অ্যানসারটা পেয়ে গেলাম। P2 এর অ্যানসার দেখি কত পাই, 39200 ডিভাইডেড 3.63।
তাহলে আমরা পেয়ে গেলাম এই মানটা 1.1079888.98 চাপের একক প্যাসকেল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার 10⁵ ব্যবহার করতে বলে নাই, তোমাকে 10⁵ টাই বের করতে বলেছে। খুবই সেন্সিটিভ অঙ্ক ছিল, অনেক ভালো ছিল। তুমি যদি বুধবুধের অঙ্ক না বুঝতা তাহলে এই অঙ্ক পারতা না। কেন? কারণ P1 সমান যা P2 প্লাস H রোজি লেখা যায়, এই ব্রেনই তোমার ছিল না। ঠিক আছে, তবে এটা পরীক্ষাতে আসতেও পারে নাও পারে, কিন্তু পরের যে অঙ্কটা এটা পরীক্ষাতে আসবে, এটা মাস্ট। স্ক্রিনশট নিয়ে নাও, আমি পরেরটাতে চলে যাচ্ছি। তো পরের অঙ্কে আসুন, দেখো এখানে বলা হইতেছে যে এই নিচে এই যে গভীরতায়, কত মিটার গভীরতায় গেছিলাম জানো? বলা হলো 40 মিটার গভীরতায়। এই গভীরতায় আয়তন ছিল আগে V1 সমান 1.1 লিটার, এবং বলা হইতেছে এই গভীরতায় গিয়ে বেলুনের মধ্যে আরো বাতাস ঢুকাইছি। কত লিটার বাতাস ঢুকাইছি এটাও বলা হইলো, 1 লিটার বাতাস ঢুকাইছি। এই যে বলা হইতেছে যে আরো 1 লিটার বায়ু প্রবেশ করালে তাহলে মোট আনসার কত হলো বলো? 2.1 লিটার। বুঝতে পেরেছি? তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, যে যখন একটু আগের অঙ্ক 5.1 লিটার ছিল, এইটাকে যখন নিচে নিয়ে গেলাম তখন 1.1 লিটার হয়ে গেল। এখন নিচেই যদি বড় হয় তাহলে উপরে কার 5.1 থাকবে? 1 থাকবে বলো? আর 1 থাকবে না, 5.1 থাকবে না, বলবো 5.1 এর চেয়ে বড় হয়ে যাবে। বুঝতে পেরেছি? আর নিচে যত বড় হবে উপরে তার চেয়ে কয়েক গুণ আকার বৃদ্ধি পাবে। ঠিক আছে, আর নিচে যত ছোট হবে এটা তত ওইভাবে কমবে। বোঝা গেল? ক্লিয়ার? ওকে। তাহলে এর আগের অঙ্ক যখন করছিলাম তখন এখানে 1.1 এর জন্য নিচে 1.1 এর জন্য উপরে 5.1 আসছিল, কিন্তু এবার নিচে আরো 1 লিটার বায়ু প্রবেশ করালাম, মানে এখন 2.1 হলো। তাহলে V2 আর আগের মতো থাকবে না, এখন আমরা V2 টাই বের করব। মন থাকবে? এখন আমরা কি করব বলো? এই V2 টাই বের করব। তো V2 টা বের করার জন্য অনেক সিম্পল সূত্র, আগের মতোই P1 V1 সমান P2 V2 করো। এখান থেকে V2 এর মানটা ক্যালকুলেশন করে নিয়ে আসো। তাহলে এটা বসাও, কি হয়? P1 V1 ডিভাইডেড P2 দ্বারা ভাগ। P2 তো একটু আগে বের করেছো, গ থেকে পাই লিখবা। এবং আমরা P1 সমান আমরা সেম সূত্র জানি, P2 প্লাস H রো জি লেখা যায় ইনটু V1। V1 এর মান কত বসাবা? ওই যে V1 এর মান 2.1 বসাবে। এবার 2.1 বসাবা, একটু পরেই বসাই। V1 বসালাম ডিভাইডেড P2। এখন কি করবা? এই P2 গুলো P2 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 যেখানে দেখবা সেটা হলো গ থেকে পাই, এই P2 গ থেকে পাই। এবং এখান থেকে তুমি যে H দেখতে পাচ্ছ, সেই H এর মানটা কত? 40 মিটার। পানি ছিল এটা 1000 আর 9.8, আর V1 এর মান কত এবার? 2.1। সেখান থেকে এটা বের হয়ে গেল। ঠিক আছে, এই V2 টা বের করে দেখবা এখন অক্ষত থাকবে কিনা। এই কোশ্চেন এসেছে, আমরা দেখবো এখন এটা সর্বোচ্চ কতটুকু ফুলতে পারতো, কতটুকু ফুলতে পারতো। তো কতটুকু ফুলতে পারতো বলো? উপরে আসে 9.5, এইটুকু পর্যন্ত একটা বেলুন ফুলতে পারে। এখন এটা ক্যালকুলেশন করে দেখো, খুব সম্ভবত 9.7 লিটার আসে। তাহলে বলো এই বেলুনটা কি আর তাজা আছে, ভালো আছে, নাকি ফেটে গেছে? বলো ফেটে গেছে। কেন ফেটে গেছে বলবা? কারণ এটার সর্বোচ্চ ধারণ ক্ষমতা ছিল 9.5, আর আমাদের অ্যান্সারটা V2 এর মানটা চলে আসতে হলো 9.7 আসলো। মনে করো 9.7 আসতে পারে, 10.2 আসতে পারে, তোমরা এটি ক্যালকুলেশন করো। যদি এর চেয়ে বেশি হয় তাহলে ফেটে যাবে। বোঝা গেল? লিখে রাখছে আসবে না, মানে 9.5 এর চেয়ে বড় হয়েছে। আর যদি 9.5 এর সমান হয় অথবা ছোট হয় তাহলে অক্ষত অবস্থায় ফিরে আসবে, বেলুনের কোনো ক্ষতি হবে না। আর যদি 9.5 এর চেয়ে বড় হয় তাহলে ফেটে যাবে। ঠিক আছে? ওকে, আশা করি বুঝাতে পেরেছি। ঠিক একইভাবে আরো একটা অঙ্ক দেখি। এই অঙ্কটা দেখো, খেয়াল করো। এই অঙ্কের এইখানে কিন্তু চেঞ্জ করা হইতেছে, ঘনত্ব আর ঘনত্ব নাই, ঘনত্ব 1000 নাই, ঘনত্ব এবার 1025 বসাইছে। যারা অঙ্ক করতে করতে 1000ই বসাবে তারা কিন্তু অনেক মার্ক কম পাবে। ঠিক আছে, তো এবার আসো, তাপমাত্রার পরিবর্তন বিবেচনা করে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যাবে কিনা সেই ব্যাপারটা চেয়েছে। তাহলে এবার আমাদের কি চাইছে বলো? তাপমাত্রা বিবেচনা করে গভীরতা, H সমান হোয়াট। এবং আরো বলা হইতেছে গভীরতায় গভীরতার গুলোকে আমরা কি বলি? 1 দ্বারা প্রকাশ করি, ভেরিয়েবল। তাহলে T1 সমান কত ডিগ্রি ছিল? 14 ডিগ্রি। 14 ডিগ্রিকে তুমি ইয়াতে করো, কেলভিনে করো। এবং উপরে তলে গুলোকে আমরা 2 দ্বারা প্রকাশ করি, যেমন P2 V2। তাহলে T2 ইকুয়াল আমরা কি কত আছে বলো?
30 ডিগ্রি, তাহলে 30 প্লাস 273 তুমি করে ফেলো। ওকে, আশা করি বুঝতে পেরেছে। এবং আরো বলা হইতেছে যে তাপমাত্রা পরিবর্তন বিবেচনা করে আয়তন অর্ধেক হয়ে গেছে। এই দেখো আয়তন অর্ধেক হয়েছে, তাহলে আয়তন অর্ধেক হয়েছে মানে কি, V2 ইকুয়াল V ছিল, আর V1 মানে গভীরতায় গিয়ে আগের চেয়ে হয়ে গেছে অর্ধেক। শর্ত কি বুঝতে পেরেছো? এবং আমি বলেছিলাম ভাই হ্রদের অঙ্ক দেখলে কোনো কথা চলবে না, হ্রদের অঙ্ক দেখলে পরীক্ষা হলে দেখবা যে পরীক্ষা হলে দেখবা বায়ুমণ্ডলের চাপ আছে কিনা। হ্যাঁ, সমুদ্রের পৃষ্ঠের চাপ মানে 10⁵, অর্থাৎ এটাও বুঝতে পারি যে দেওয়া নাই 10⁵ নিয়েছে। আমি তো আগেও বলেছিলাম দেওয়া না থাকলে 10⁵ নিবা। এবং P1 সমান তুমি লিখবা P2 প্লাস H রো জি। এবার যেহেতু তাপমাত্রা পরিবর্তন ধ্রুবক বলা হয় নাই, সুতরাং শুধুমাত্র এই সূত্র হবে P1 V1 ডিভাইডেড T1 সমান P2 V2 ডিভাইডেড T2। আশা করি পারবা। সব মান দেওয়া আছে, এখন ধীরে ধীরে ক্যালকুলেশন করবা। যেখানে P1 এর পরিবর্তে খালি লিখবা P2 প্লাস H রো জি। ওকে, এখানে V1 টা রাখলা, V1 এর মান বসাও দিতে পারো, ওখান থেকে T1 এর মান বসাই দিতে পারো, P2 রাখলা, V2 রাখলা ডিভাইডেড T2, সব মান দেওয়া আছে। এখন ধীরে ধীরে ক্যালকুলেশন করে 2 লাইন হোক আর তোমার নিয়মে 10 লাইন হোক, যেভাবে ক্যালকুলেশন করে হোক H এর মানটা বের করো। ওকে, এবং বলা হইতেছিল যে এটা আবার অক্ষত অবস্থায় ফিরে আসবে কিনা, এবং অক্ষত অবস্থায় ফিরে আসবে কিনা এরকম কোশ্চেন কি বলছে? না, এরকম কোশ্চেন বলে নাই। বলা হইতেছে যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা যায় কিনা, শুধু H এর মানটা বের করবা। H এর মানটা আসবে 9.02। ওকে, আশা করি পারবা। তাহলে যদি কোনোদিন কোশ্চেন করা হয় সমুদ্রের গভীরতা নির্ণয় করো, তাহলে তুমি বলবা যে ভাই তাপমাত্রা বিবেচনা করে করব নাকি না করে করব, ঘনত্ব কি 1000 নেব নাকি ঘনত্ব চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এবং আরো একটা কোশ্চেন আসতে পারে ঘ নম্বরে 4 মার্কের জন্য। সেই কোশ্চেনটা কেমন, যে বেলুনটা অক্ষত অবস্থায় উপরে আসবে কিনা, বুঝতে পেরেছো? তখন তুমি V2 আবার বের করবা। V2 বের করে দেখবা যে সর্বোচ্চ ধারণ ক্ষমতা কত ছিল, তার থেকে যদি বেশি হয় তাহলে ফেটে যাবে, আর কম হলে ফাটবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই হলো আমাদের বুদ্বুদের অঙ্ক। এখান থেকে একটা সৃজনশীল কমন পড়বে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।